করোনা টিকার প্রথম চালান এখন দেশে। ভারতের উপহার ২০ লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন। প্রয়োগে সব প্রস্তুতি সম্পন্ন জানালেন প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০ লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে। বুধবার বেলা ১১টার কিছু পরে কুয়াশা ভেদ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান। অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে। সবকিছু আগেই তৈরি ছিল। ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআইয়ের দুটি কার্গো ভ্যান। দ্রুতই আনলোড শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে। দুটি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ। দুপুর ১টা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা। ২০ লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে। অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর। র্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা ২ থেকে ৮ ডিগ্রির মধ্যেই পেয়েছি। কোনোটা ৩, কোনোটা ৪ ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি। অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি। অবশেষে স্বস্তির সুবাতাস। করোনার এই ২০ লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ। এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ। এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন। আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব। সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতেও তো সময় লাগবে। এছাড়া ২৫ জানুয়ারি বাংলাদেশের কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান ৫০ লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড যুদ্ধে বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লড়ার প্রত্যয় জানালো ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ২ মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর কাছে ভারত সরকারের উপহার টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশেই সর্বোচ্চ সংখ্যক টিকা উপহার দিয়েছে ভারত। টিকা সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হলে বলে মন্তব্য করে মন্ত্রীরা বলেন, অনেক উন্নত দেশে টিকা না পৌঁছালেও ভারতের সহযোগিতায় বাংলাদেশ পেয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে মোদী সরকারের কোভিড টিকা কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশে এলো ২০ লাখ ডোজ। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে প্রতীকীভাবে এ উপহার তুলে দেন ভারতীয় হাইকমিশনার। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশকে টিকা উপহারের মাধ্যমে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রাখল ভারত। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ভারতীয় হাইকমিশনার। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়া প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের যে অঙ্গীকার করেছেন, এটি তারই প্রতিফলন। অনুষ্ঠানে মহামারীর সময় টিকা দিয়ে ভারতের পাশে থাকার দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারের মন্ত্রীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা। টিকা উপহারকে বন্ধুত্বের নিদর্শন মন্তব্য করে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে নতুন মাত্রায়। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। উই আর ওয়ান অফ দি আর্লিয়েস্ট, আই শুড সে, ইন দ্য ওয়ার্ল্ড যারা আগে ভাগে ভ্যাকসিন পাওয়ার সুযোগ পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা ৩ কোটি ডোজ টিকা যথাসময়ে পেতে ভারত সরকারের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। ভারত সরকারকেও অনুরোধ করব যাতে আমরা সঠিকভাবে এই ভ্যাকসিনটি পাই সময় মতো। আমাদের আগামী ৬ মাসে প্রত্যেক মাসেই ৫০ লক্ষ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও ৫০ লক্ষ ভ্যাকসিন আসবে এবং আমরা ৩৫ লক্ষ লোককে এই ভ্যাকসিন আমরা দিতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ মাসেই আরও ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। কোভিড দুর্যোগে ভ্যাকসিন উপহার দেয় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই কোনো মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। যাক, এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো সেটাই আমরা আশা করি। যাক, এর মধ্যেই আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ই হচ্ছে আমাদের সারা বাংলাদেশে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, যে পূর্ব গৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 16 জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা 7,966 জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 584 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,30,271 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 14,761 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 35,15,428 জনের। এদিনে সুস্থ হয়েছেন 602 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,75,074 জন। আগামী শনিবার সারা দেশে একযোগে 66,189টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমির দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাউকাউস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভূমিহীন ও গৃহহীনদের নিয়ে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরা হয়। তিনি জানান, 6 মাসেরও কম সময়ে বাস্তবায়িত এই উদ্যোগের ফলে 2,098 একর সরকারি খাস জমি জনকল্যাণে ব্যবহার করা হবে। এর মধ্যে অনেক জমি অবৈধ দখলদার মুক্ত হয়েছে বলেও জানান তিনি। একদিনে এতগুলো পরিবারকে জমি ও ঘর দেওয়ার বিষয়টি পৃথিবীতেই বিরল বলেও উল্লেখ করেন ডক্টর আহমেদ কাউকাউস। পৃথিবীতে এই নজির নাই। সরকারি উদ্যোগে এইভাবে ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করা। মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন হচ্ছে, কাউকে যদি আশ্রয় দেওয়া হয়, কাউকে যদি ছাদ দেওয়া হয়, তার মাধ্যমে কিন্তু তার দারিদ্র্য বিমোচনের ভিত্তি স্থাপিত হয় এবং তার মাধ্যমে কিন্তু তার আত্মসম্মান প্রতিষ্ঠিত হয়, তার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি আগে থেকেই গুজব ছড়াচ্ছে মন্তব্য করে সেসবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের টিকা সংগ্রহ ও টিকাদান স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করবে বলেও আশ্বস্ত করেন তিনি। বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমে কথা বলেন ওবায়দুল কাদের। টিকা আসার আগেই বিএনপি নেতারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গাম অবিরাম বাজিয়ে যাচ্ছেন। বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা এখন করোনা টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে। জনকল্যাণে নিবেদিত শেখ হাসিনা সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে নতজানু করে রাখার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় বলেন, বর্তমান পরিস্থিতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
50 বছরের পরেও একটা সুষ্ঠু রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে পারেনি। আজকে একটা ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশ তার যে স্বতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব তাকে ভুলে গিয়ে সে অন্য জায়গায় তার যে নতজানু হয়ে থাকুক, এইভাবেই একটা পরিকল্পনা চলছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে এগিয়ে। পদ্মা সেতু ঘিরে ভ্রমণের জন্য এমভি ডিঙি জাহাজের মাধ্যমে পদ্মা ক্রুজের পথ চলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এর উদ্বোধন করেন। জাহাজে করে আমন্ত্রিত অতিথিরা পদ্মা সেতু এলাকা ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মা সেতু ঘিরে নানা সম্ভাবনার একটি রিভার ট্যুরিজম আর সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 41 দিনের মাথায় এই পর্যটনের সূচনাতে পদ্মা ক্রুজের অভিষেক হলো। এই ক্রুজের উদ্বোধনের পর পদ্মা সেতু কেন্দ্রিক পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা জানান পর্যটন প্রতিমন্ত্রী। পিএসডিজিতে কিন্তু আমাদের ট্যুরিজমের একটা পাইওনিয়ার রোল প্লে করবে। পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা তুলে ধরার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা রাখতে পারেন। রিভার ট্যুরিজম প্রসারে মুজিব বর্ষে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এমভি ডিঙ্গি নামের দোতলা এই জাহাজের মাধ্যমেই পদ্মা ক্রুজ যাত্রা শুরু করেছে। 80 জন পর্যটক এই জাহাজে একসাথে ভ্রমণ করতে পারবেন আর রাতে কেবিন সুবিধা সহ থাকতে পারবেন 46 জন পর্যটক। শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম 2 মাস আমরা এটা ডিসকাউন্ট করে প্রত্যেকের জন্য 1800 টাকা পর্যন্ত করেছি। স্টুডেন্টের জন্য একটা আলাদা করেছি, বিকজ অফ আমরা চাই এই স্টুডেন্টরা এই বড় মাইলফলকটা দেখুক। গর্বের সেতু আর পদ্মার নৈসর্গিক সৌন্দর্য দেখে অভিভূত পর্যটকরা। এই যে নির্মল স্বচ্ছ জলের উপরে এরকম একটি নৌযানে ভ্রমণ করতে কেনা চায়। এই ব্রিজটা একদম বহির্বিশ্বের মতোই, সবকিছু কেমন জানি খুবই উন্নত লাগতেছে। সারা বিশ্বের লোক এখানে আসবে ট্যুরিজম উপভোগ করার জন্য। নিরাপত্তায় শতভাগ লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জাহাজের সাথে সার্বক্ষণিক থাকবে একটি রেস্কিউ বোট। কর্তৃপক্ষ বলছে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 পর্বে 3 ঘন্টা করে পদ্মা ভ্রমণের সুযোগ থাকবে। আর ভরা পূর্ণিমার রাতে পুরো রাত জুড়ে পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ রাখা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নাব্য সংকটে শীতে হুমকির মুখে পড়েছে ঢাকা ভোলা নৌপথ। ভোলাখালার তেঁতুলিয়া নদীতে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যাত্রীবাহী লঞ্চ। ড্রেজিংয়ের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই আটকে যায় ঢাকাগামী লঞ্চটি। নদীর পানি মেপে মেপে কচ্ছপ গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটলেও ডুবোচরের কারণে পৌঁছাতে 4 ঘন্টা সময় বেশি লেগে যায়। নৌপথে ভোলা থেকে ঢাকার দূরত্ব 195 কিলোমিটার। এর মধ্যে ভোলা খেয়াঘাট থেকে তেঁতুলিয়া নদীর প্রায় 14 কিলোমিটার এলাকায় পলি জমে তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো চলাচলের জন্য 3 মিটার পানির দরকার হলেও এখানে ভাটার সময় 1 থেকে 1.5 মিটার পানি থাকে। ফলে ডিসেম্বরের শুরু থেকে জোয়ারের উপর নির্ভর করে এই রুটের নৌযান চলাচল করছে। নিয়মিত একটা পরিকল্পনা করে নিয়ম মাফিক একটা ড্রেজিং করে যেন আমাকে নাব্যতা সংকট থেকে দূর করে হয়, কোনো রকম বিঘ্নতা ছাড়াই যেন আমরা স্মুথ গতিতে জাহাজ চালানো সক্ষমতা অর্জন করতে পারি। নৌপথটি সচল রাখতে ইতিমধ্যে ভোলাখালে ড্রেজিং শুরু করলেও কোনো সুফল আসেনি। ড্রেজিং শেষ করে রুটটি সচল করতে সময় লাগবে আরও 2 মাস। জায়গায় জায়গায় শুকিয়ে যায়, চর পড়িয়া যায়, চর দেখে না, লঞ্চ যায় ওই চরের উপর উড়িয়ে দেয়। সন্ধ্যা যখন 7টায় লঞ্চ ছাড়ে আমরা রাত 10টা 11টা 12টার মতো খালি আটকে যাই। 2-3টা পয়েন্ট কাটিয়ে দিলে সুন্দর করিয়া, তাহলে আমাদের লঞ্চটা ঠিকমতো আসতে পারে যাইতে পারে। তবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। আশা করছি যে আগামী 1 মাসের ভিতরে নৌযানের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে এই রুটটা। ভোলা ঢাকা রুটের 16টি লঞ্চে প্রতিদিন প্রায় 10,000 যাত্রী চলাচলের পাশাপাশি জেলার অধিকাংশ পণ্য সামগ্রী এই রুটেই পরিবহন করা হয়। সময় সংবাদ, ভোলা। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, অভিবাসীদের উন্নয়নে কাজ করবে ডেমোক্র্যাট সরকার। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রাজধানী ওয়াশিংটন
ডিসিতে কড়া নিরাপত্তার মধ্যেই ক্যাপিটল হিলের পাশের রাস্তায় হাজার হাজার উৎসুক জনতা সমর্থন জানাতে জড়ো হন বাইডেন কামালাকে। যখন তারা শপথ নিচ্ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে সেই শপথ অনুষ্ঠানের সাক্ষী হন। যুক্তরাষ্ট্র তাদের হাত ধরে গণতন্ত্রের সঠিক ধারায় ফিরল, এমন মন্তব্য মার্কিনদের। প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত শান্তিপূর্ণ ক্ষমতার এই পালাবদলে। অনেক দূর থেকে আসছে, নিউ ইয়র্ক থেকে। আর যেটা দেখছিলাম আজকে, খুব একটা সুন্দর অনুষ্ঠান দেখছিলাম। ইনঅগারেশন প্রত্যেক 4 বছর হয়, ওর নেক্সট প্রেসিডেন্ট যখন আসে তখন ইনঅগারেশন হয়। এইবার একটু ডিফারেন্ট ছিল, বাট সার্কামস্ট্যান্সেস এরকমই হয়েছে যেটা দরকার। একটা নতুন দিনের প্রত্যাশায় গণতন্ত্রের জয় দেখতে আজকে এখানে এসেছি। আশা করি সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি আশঙ্কামুক্ত, সংখ্যামুক্ত আমেরিকা আমরা দেখতে পাবো। শপথ গ্রহণ ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। বাইডেনের ভক্তদের ভিড়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দেখা মেলেনি। হামলার আশঙ্কার কারণে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর এর মধ্যেই শপথ নিলেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন নতুন প্রেসিডেন্ট যে ঐক্যবদ্ধ আমেরিকার স্বপ্ন দেখালেন, তা কত দ্রুত এবং কিভাবে বাস্তবায়ন তিনি করেন, সেটাই এখন দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। সিরিজ নিশ্চিতের মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও বোলিংয়ের বৈচিত্র্য দিয়ে ক্যারিবিয়ানদের পরাস্ত করবে শিষ্যরা, মন্তব্য টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের। এদিকে প্রথম ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ক্যারিবিয়ানরাও। মিরপুরে ম্যাচটা মাঠে গড়াবে শুক্রবার সকাল 11:30টায়। অনুশীলন ছিল ঐচ্ছিক, তবে বিশ্রাম শব্দটা পরের জন্য মুলতবি রাখলেন সাকিব, তামিম, মুশফিকরা। মধ্য দুপুরে নেমে পড়লেন মিরপুরের মাঠে। গা গরম করেই একে একে ইনডোরের পথে টাইগাররা। প্রথম ম্যাচে স্বাগতিকদের স্কোর কার্ডে সবচেয়ে বেশি রান ক্যাপ্টেনের নামের পাশে থাকলেও উইকেটে ধুঁকতে হয়েছে। উইলো খণ্ডটাকে বাধ্য করতে তাই তামিমের জোর প্রচেষ্টা। সাকিবও ছিলেন ছন্দের খোঁজে। মুশফিক আলাদা করে বোলিং মেশিনে করেছেন অনুশীলন। সাকিব তো বরাবরই সেরা, তবে সিরিজের প্রথম ম্যাচে হাসি মুখে মাঠ ছাড়ার মূল ভিতটা গড়ে দিতে আলাদা করে নজর কেড়েছে পেস ইউনিট। দ্বিতীয় ম্যাচেও থাকবে মুস্তাফিজ হাসানদের ম্যাজিক। ক্যারিবিয়ানদের এই বার্তাও দিলেন টাইগারদের পেস বোলিং কোচ। হাসান অভিষেক ম্যাচে তার পরিশ্রমের ফল পেয়েছে, আর মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। ওর রিস্ক পজিশন নিয়ে কাজ করা হয়েছে, ডেলিভারিগুলো দুদিকেই সুইং করিয়েছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে বোলারদের আরো বৈচিত্র্য দেখতে পাবেন। প্রথমের মতো দ্বিতীয় ম্যাচের আগেও নির্ভর থাকতে মাঠে এসে অনুশীলন করেনি ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াড। তবে সাদা পোশাকের ক্রিকেটাররা ছিলেন একাডেমি মাঠে। টিম হোটেল থেকে নিজেদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন পেসার আলজারি জোসেফ। উইকেটে ব্যাট করাটা কঠিন ছিল, তবে এখন আমরা জানি এটার আচরণ কেমন হবে। বাংলাদেশের বোলার, ব্যাটসম্যান সবার ব্যাপারে আমাদের ধারণা আরো পরিষ্কার হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভুলগুলো শুধরে জয়ের জন্য খেলব। সিরিজ নিশ্চিতের মিশনে একাদশে আসতে পারে পরিবর্তন। স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে রুবেলের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে। আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তনের ম্যাচে জয় দিয়ে শুরু করলেও আজ ঐচ্ছিক অনুশীলনেও বড্ড সিরিয়াস টাইগাররা। মুশফিক বরাবরই মনোযোগী ছাত্র, তবে এদিন তামিম, সাকিব তারাও নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন, ঝালিয়ে নিয়েছেন নিজেদের টেকনিকগুলো। তা থেকেই প্রতীয়মান হয় উইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে থেকেও এক চুল ছাড় না দেবার মানসিকতা এখন টাইগারদের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকার প্রথম চালান এখন দেশে। ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন। প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন, জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।